আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনার মতো একজন নিরাপত্তা বিশ্লেষককে পেয়ে অবশ্যই আমার দর্শকরা আনন্দিত। আপনি আমার এবং আমার দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। যুদ্ধের আমিও ১৬তম আপনার সম্পর্কে আমিও আপনার চ্যানেল সম্পর্কে বলি। আমি খুব খুশি যে আপনার এই চ্যানেলটি উত্তরোত্তর অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে। জি, আপনার এই ধন্যবাদ। চ্যানেলটি অনেকেই দেখেন এবং আলোচনাও এখানে অত্যন্ত কম্পোজিট ডিসকাশন হয়। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার এই চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। জি, ধন্যবাদ। সবসময় দোয়া করবেন আমাদের জন্য, আমার চ্যানেলের জন্য। আ শুরুতেই যদি বলি যে এই ১৬ দিন পরে এই যুদ্ধটা আসলে আপনি কিভাবে দেখছেন? যে আসলে আ অবস্থানের দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে আছে কে? ইরান নাকি আমেরিকা? আমি যদি দেখুন, যুদ্ধ তো খারাপ, ওয়ার কোনোদিন ভালো জিনিস নিয়ে আসে না। কিন্তু আপনি যেহেতু আমাকে প্রশ্নটা করেছেন এইভাবে যে কে কোন অবস্থায় আছে, সুবিধাজনক অবস্থায়, উভয়েরই তো ক্ষতি। তবে আমেরিকা যে বিশাল মূর্তি নিয়ে, সুপার পাওয়ারের যে ইমেজ নিয়ে বিশ্বে আবির্ভূত বহুকাল ধরে, এই ইমেজের খামতি এবং ঘাটতি ঘটেছে এই যুদ্ধ, নিঃসন্দেহে। এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট, আমেরিকাবাসী তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। আমার মনে হয় আমেরিকার বুদ্ধিবৃত্তিক মানুষ এই প্রথমবারের মতো অনুধাবন করলো যে এইরকম একজন মানুষকে দেশে আমেরিকার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট করে তারা বোধহয় ভুলই করেছে। কিন্তু সেই আর ভুল তারা যুদ্ধের অবস্থান যদি বলেন, কিন্তু সেই ভুল তো তারা পরপর ২ বার করল। একবার না ২ বার করল, ২ বারই ট্রাম্পকে প্রেসিডেন্ট বানালো। ঠিক আছে? জি। এক্স্যাক্টলি আমি খুব অবাক হয়ে যাই এরকম একজন মানুষকে আমেরিকাবাসী দুইবার কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত করে। আর আরেকটা জিনিস হলো এই, ইরান এবং আমেরিকার যুদ্ধের জয়ের মধ্যে পার্থক্য আছে। ইরান আমেরিকার জয় নির্ভর করছে মূলত তিনটা জিনিসের উপরে। নাম্বার যেমন? ওয়ান, ইরানের ভূখণ্ড দখল করতে হবে। ভূখণ্ড দখল ছাড়া কোনো রাষ্ট্রকে আয়ত্তে আনা যায় না। আমেরিকা will never take any control until and unless American troops can get access in Iranian territory. এটা পারে নাই। ইরানের ভূখণ্ডে একটা আমেরিকান সৈন্য আজ ১৬ দিন যুদ্ধে নামতে পারেনি। ২ নম্বর, ইরানের রেজিম চেঞ্জ করবে। ইরানের যে শাসক যারা আছেন তাদেরকে পরিবর্তন করে ফেলবেন, পারেননি। সর্বোচ্চ নেতাকে হত্যা করেছেন, অ্যাসাসিনেট করেছেন, তারপরেও পারে নাই আমেরিকা। আপনি একটা একটা জিনিস বুঝতে হবে, ইরানে তারা সিভিল ওয়ার তৈরি করতে চেয়েছিল। ইরানবাসীদের মধ্যে ফ্র্যাকশন তৈরি করে, একটা ফ্র্যাকশন তৈরি করে তারা করতে চাচ্ছিল, সিভিল ওয়ার করে গভর্নমেন্টকে দুর্বল করতে চেয়েছিল। নো। এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পর ইরানের মধ্যে যে জাতিগত যে কিছুটা মানে দ্বন্দ্ব ছিল বলেন, বা এক গ্রুপ ছিল, যাই বলেন, এখন ইরানিয়ান নেশন ইজ হাইলি কনসলিডেটেড এন্ড ইউনাইটেড টুগেদার। এবং আপনাকে আরেকটা জিনিস বলি যে রাশিয়া আমেরিকাতে লোকজন সৈন্যবাহিনীতে যেতে চায় না, ইভেন চায়নাতেও যেতে চায় না। এই যুদ্ধ চলাকালীন সময়ে ইরানিরা দলে দলে ইরানি সেনাবাহিনীতে যেতে চায়। এভরি ইরানিয়ান ইজ রেডি টু ফাইট আমেরিকা। এই যে জাতি, আমি তো মনে করি এই যুদ্ধে ইরান জাতির মধ্যে যে মত পার্থক্য ছিল, সেই মত পার্থক্য ভুলে গিয়ে ইরানি জাতি এক জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে। জি। কিন্তু আমরা তো অনুধাবন করতে হবে অবশ্যই। আরেকটা জিনিস বলি, ইরান কি এখনো হরমুজ প্রণালীতে কন্ট্রোল নিতে, সরি, আমেরিকা কি হরমুজ প্রণালীতে কোনো কন্ট্রোল নিতে পেরেছে? নো, 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 নট এট অল। ট্রাই করছে। আর ট্রুপস ২,৫০০ ট্রুপস নাকি পাঠাচ্ছে উভয়চর, আপনার দিয়ে উভয়চর জাহাজের একটা ফুটেজ আমি পেয়েছি। ওটা পানি দিয়ে চলে জাহাজ বললে ভুল হবে, এটা বুট। এটার মধ্যে সৈন্য থাকে, এটার মধ্যে আবার চাকাও লাগানো থাকে। পানি শেষ হইলে আবার ভূমিতে উঠতে পারে। আপনার কি মনে হয় ইরান সীমান্তে ভূখণ্ডে ঢোকার আগে এগুলোর অস্তিত্ব নিয়ে ঢুকতে পারবে? জি, অনেক 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 ধন্যবাদ। আমরা আমরা যদি একটু মানে মানে দেখি যে ইরানের যে এই মানে ইরানে আক্রমণটা আসলে এই সময়ে করা উচিত ছিল কিনা এবং ঠিক কোন পরিস্থিতিতে বাধ্য হয়ে আসলে আমেরিকা এই সময় আক্রমণ করলো? আমরা আমরা দেখেছি যে গত বছরে জুন মাসে ১২ দিন একটা যুদ্ধ হয়ে গিয়েছে।
এবং তারপর একটা চুক্তিও হওয়ার কথা ছিল যে কোনোদিন পরমাণু অস্ত্র আর ব্যবহার করবে না এইরকম। তাহলে হঠাৎ করে কেন আমেরিকার এই যুদ্ধটা করা লাগলো? আমি আপনাকে একটা কথা বলি, কেন আমেরিকা আক্রমণ করেছে এটা তো সোজা কথা। আমেরিকার দুইটা ইস্যু আছে, একটা হলো তেলের ইস্যু, আরেকটা হলো আপনার, আমি কি এই 30 সেকেন্ডের জন্য একটু একটু উঠি, একটু একটু 30 সেকেন্ড। জি, জি, কোনো সমস্যা নেই, আপনি ওঠেন। আচ্ছা দর্শক, আচ্ছা অধ্যাপক ফরহাদ হোসেন তিনি 30 সেকেন্ডের জন্য একটু ব্যস্ত হয়ে গিয়েছেন। আমরা আজকে আলাপ করব ইরান ইরান যুদ্ধ নিয়ে, এবং অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলেছে যে হরমুজ প্রণালী আসলে আমাদের একার জন্য রক্ষা করা সম্ভব নয়। আপনারা সবাই এক কাজ করেন, আপনারা সবাই তাদের জাহাজ নিয়ে, এমনকি চায়নাকেও বলেছে যে আপনারা জাহাজ yes, নিয়ে চলে আসেন। তো এখন তারা বলতেছে যে হরমুজ প্রণালী আসলে আমাদের এত ঠেকা পড়ছে কি? আমরা তো চিন্তিত নই। অধ্যাপক ফরহাদ হোসেন, জি, কেন এই যুদ্ধটা আসলে করতে হলো? না, এই- আমেরিকার দুইটা লক্ষ্য, একটা হলো তেলের কন্ট্রোল, আর এটা হলো ইসরায়েলকে প্রোটেকশন দেওয়া। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন মিশন ভাই, যে ই তেলে ইয়াটা কি, মানে ইসরায়েলকে কেন রক্ষা করবে? ইসরায়েল ইজ দ্য প্রোটেক্টরেট অফ আমেরিকা। ইসরায়েল রাষ্ট্রটাই তৈরি করেছে ব্রিটেন, ফ্রান্স, এবং এই রাষ্ট্র তৈরির মিশনে পরে যোগদান করেছে আমেরিকা। যখন মধ্যপ্রাচ্যে তেলের সন্ধান পেয়েছে, তারা ভাবলো যে একটা স্টুপিড, একটা নটি বয়কে আপনার মধ্যপ্রাচ্যে বসায় রাখতে হবে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের ইন্টারেস্ট সার্ভ করার জন্য। এই নটি বয় সারা মধ্যপ্রাচ্যকে অস্থির রাখবে, এই অস্থিরতার সুযোগে মধ্যপ্রাচ্যের তেলটা আমরা আহরণ করে নিব, এটাই ফাইন। এবং ইসরায়েলকে সবসময় গ্রস চেক দিয়ে রাখছে আমেরিকা। এটা বলাই হয়ে থাকে, ইসরায়েল ইজ দ্য ক্যারিয়ার অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন মিডল ইস্ট, নটি বয়। এলো এক, ইসরায়েলকে প্রোটেকশন না দিলে আমেরিকান ইন্টারেস্ট এখানে শক্ত থাকবে না আরব বিশ্বে। 2 নম্বর হলো তেলটা, তেলের কন্ট্রোল। তেলের কন্ট্রোল করতে হলে মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করতে হবে। ইরান তো মধ্যপ্রাচ্যের সীমান্তবর্তী দেশ, এবং আমেরিকান ইন্টেলিজেন্স ক্লিয়ারলি রিপোর্ট করেছে যে ইরান ইজ গেটিং মিলিটারি পাওয়ার ডে বাই ডে with sophisticated arms and ammunitions, which has already been proved in the 16 days war. এটা আমেরিকা কিন্তু জানতো আগে যে ইরান কিন্তু বাঘ, ইরান বাঘের জাতি, পারস্য জাতি, 5,000 বছর আগের সভ্যতা। এই দেশ সাইরাসের দেশ, এর দারিউসের দেশ, এই দেশ খসরুর দেশ। এরা কোনোদিন পরাভব মানে না, এরা গ্রিকদেরকে প্রধানত করেছে। রোমানদের, রোমানরা এদের ধারে কাছে আসতে পারে নাই, রোমানরা এদেরকে অধিকার করতে পারে নাই। আলেকজান্ডার দ্য গ্রেট অল্প সময়ের জন্য এসেছিলেন, থাকতে পারেননি। এবং ভারত থেকে ফিরে যাওয়ার সময় হিদাসপাসের যুদ্ধ, যেটা পাঞ্জাবের আপনার বিয়াস নদীর তীরে, তক্ষশিলা ইউনিভার্সিটি, যেটা এখন পাকিস্তানে পড়ছে, ওইখানে রাজা পুরুষ সাথে যুদ্ধ করার পরে একটা তীরের আঘাতে আলেকজান্ডার ফিরে গেলেন এবং মিশরে গিয়ে আলেকজান্দ্রিয়া শহরে মারা গেলেন। এটা তার নামে এই শহরটার নাম হয়েছে, পোর্ট সিটি। আলেকজান্ডার কন্ট্রোলে রাখতে পারেনি, পারস্য কোনোদিন প্রধানত হয়নি। এটা আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল, হি শুড হ্যাভ এ স্টাডি about Persian civilization, Persian nation, indomitable nation of indomitable spirit, not to be subjugated and controlled by any nation of the world. এখানে ভুল করেছে। জিম্মি নিতে পেরেছিল 1979 যে জিম্মি সংকট হয়েছিল ইরানে, আপনার আমেরিকান জিম্মিদেরকে আমেরিকান কনসুলেটে যে আটকিয়ে রেখেছিল, তখনই রেভলিউশনের পরপরই এই বর্তমান যে গভর্নমেন্ট আসার পরে শাহকে তাড়িয়ে সেই জিম্মি কার্টার নিতে পেরেছিল আমেরিকা প্রেসিডেন্ট, আমেরিকান জিম্মি গুলোকে নিতে পেরেছিল, হস্টেজ করে রেখেছিল না ইরানিরা? তখন কি করেছিল, আপনার কমান্ডো আক্রমণ করেছিল, and this commando attack was found to be failed utterly, ফেল করেছে, এবং কার্টার তার ইলেকশনে হেরে গেছেন এই কমান্ডো আক্রমণ ফেল করে জিম্মিদের মুক্ত করতে গিয়ে এই ব্যর্থ হওয়ার জন্য। এবং কে আসলেন প্রথম? রোনাল্ড রিগান আসলেন। রিগান তখন কম্পোজিট ডিপ্লোমেসি করলেন, যে রিগান তখন বললো, তার পারিষদকে বললেন যে এরা এই জাতির ইতিহাস পড়ো। তারা বললেন যে না স্যার, এই জাতির ইতিহাস তো সাংঘাতিক, এদেরকে প্রধানত করা যায় না, তাইলে ইউ হ্যাভ টু গো টু দ্য composite diplomatic endeavors to exactly take back our hostages, our personnel in American embassy in Iran। তাই করেছে। তারা তখন ডিপ্লোমেসি অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে রোনাল্ড রিগান আপনার এদেরকে ফিরিয়ে নিয়েছে। সেই থেকেই যে আমেরিকা একটার পরে একটা ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক স্যাংশন দিয়েছে ইরানের উপরে, এখন পর্যন্ত এটা চলছে। তারপর এত স্যাংশনের মধ্যেও ইরান সুপার মিলিটারি পাওয়ার পেয়েছে,
এবং ইরানের বিজয়টা কি জানেন? ইরানের বিজয়টা হলো ইরানের ভূখণ্ডে একটা লোকও ঢুকতে না পারা, আমেরিকান ট্রুপ বা কোনো বিদেশি ইসরায়েলি কোনো ট্রুপ, একটা ট্রুপও ঢুকতে না পারা। এক, দুই নম্বর, ইরানি রেজিম যেটা সেটা আনচেঞ্জ থাকা। এবং তার মানে ইরান তার মানে এটাই হচ্ছে ইরানের বিজয়, যে আনচেঞ্জ এটা থাকা এবং টিকে থাকা। টিকে থাকা এবং লাইফলাইন যেটা এনার্জি লাইফলাইন হরমুজ প্রণালী টোটালি প্রটেক্টেড রাখা। এই তিনটার উপরেই, এই তিনটা রাখতে পারলে ইরানের বিজয়। আর কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের পরাজয়। সেটা সেটা নয় বুঝলাম, কিন্তু হরমুজ প্রণালী এখন কি অবস্থা? আমি দেখেছি যে ট্রাম্প গত পরশুদিন বলেছে, গতকালকে বলেছে যে ইরানের নৌবাহিনী বলে কিছু নাই। তাহলে হরমুজ প্রণালী, ইরান নৌবাহিনী থাকলে তো হরমুজ প্রণালী দিয়ে সব যা যেতে পারে। তারপরে আবার ট্রাম্প কেন বলতেছে সবাইকে যে আসো তোমরা আমাদের সঙ্গে যোগ দাও হরমুজ প্রণালী প্রোটেক্ট করার জন্য? মানে এরকম মানে দুই ধরনের কথা কেন ট্রাম্প বলতেছে? ওনার এই ডাকে কেউ এসছে? আপনি কি জানেন যে ইটালি যে ইরাক থেকে সব সৈন্য নিয়ে গেছে, মেলোনি, ইটালিয়ান প্রাইম মিনিস্টার, শি ইজ অ্যাপ্রিহেন্ডেড এন্ড শি বলেন উইথড্র বলেন কি? all troops. She had withdrawn all Italian troops from Iraq. সব নিয়ে গেছে। এবং আপনার ইরান এবার আপনার ফ্রান্স তো ধমক খেয়েছে। ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রনি, হ্যাঁ, ইয়েস, বলেছে সরি, আমি আমাদের ডিফেন্সের জন্য আমি জাহাজ পাঠিয়েছি। নো ওয়েস্টার্ন country responded positively to Donald Trump to attend this war. কারণ তারা একটা জিনিস কনভিন্সড হয়েছে যে এই যুদ্ধটা অন্যায় যুদ্ধ। ইরান যুদ্ধ করতে চায় না, ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে একেবারে নিশ্চিহ্ন করার একটা অন্যায় যুদ্ধ এটা। সেই অন্যায় যুদ্ধে আমরা সামিল হব না। সুতরাং সেকেন্ড বুশ যখন ইরাক আক্রমণ করেছিল, he was capable to organize all European forces. এবং স্লোগানটা ছিল কি, আমরা টেররিস্টের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। কেমিক্যাল ওয়েপন্স ইউজ করছে সাদ্দাম হোসেন, এই ব্লাফ দিয়ে নিয়ে গেছে। কিন্তু এখন তো সবাই বুঝে, এখন পৃথিবী কিন্তু অনেক সচেতন। সেই আপনার 2003 সালে আক্রমণ হয়েছিল, এই থেকে আজকে কত বছর দেখেন আপনি? আপনি 23 বছরই কি আপনি বুঝতেই তো পারেন যে পৃথিবী কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ইনফরমেশন টেকনোলজি সো হাই, সো প্রম্পট টু গিভ ইউ এভরিথিং ইন ইউর নলেজ। তো সুতরাং এখন তো এটা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা মনে করি যে আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স মিশন বাই এখানে সম্পূর্ণ ফেল করেছে। ইরান যে এতটা মিসাইলে এত সুপ্রিমেসি অর্জন করেছে এবং তাদের যে ডিফেন্স মেকানিজমকে এমন ভাবে সাজিয়েছে যেটাকে মোজাইক ডিফেন্স সিস্টেম বলে, অর্থাৎ বিভিন্ন স্তরে ভাগ করা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দিয়েছে। সুতরাং কাকে মারবে, একটাকে মারলে আর 10টা আসবে। আপনাকে আরেকটা স্পেশাল ইনফরমেশন দেই, এই মোজাইক ডিফেন্সের অন্তর্গত আছে 1 মিলিয়ন ট্রুপস ইরানের। এই 10 লক্ষ সৈন্য, তার আছে আপনার 10 লক্ষ সৈন্যের 30% আছে ইরানি মহিলারা। আপনি বোধহয় জানেন কিনা, এই ইরানি ভদ্র মহিলারা অত্যন্ত ডেসপারেট, সাহসী, প্যাট্রিয়টিক। এরা প্লেন চালাইতে পারে, কমান্ডো অ্যাটাক করতে পারে এবং আপনার লং রেঞ্জের মেশিন গান বুকের মধ্যে ধরে ফায়ার করতে পারে। এরকম বলেন। ইয়াস 10 লক্ষ আছে পুরুষ এবং মহিলা মিলে। এরা রিজার্ভ, এরা আইআরজিসির আন্ডারে, কিন্তু আইআরজিসি ভুক্ত না, আইআরজিসি বাদ দিয়ে এই 10 লাখ। এবার তারা তো মানব দল তৈরি করবে। ইরানের নিউক্লিয়ার পাওয়ার আছে and it is up to the status of warhead bomb. ইরান সবকিছু গুছিয়েই নামছে। ইরানকে পারমাণবিক শক্তির ভয় দেখায় ডোনাল্ড ট্রাম্প। আমি হাসি, ভীষণ ভাই আমি হাসি। বিভিন্ন স্টেটমেন্ট বক্তৃতা এসেই বলে যে এরকম পারমাণবিক বোমা হামলা করা হবে, নিউক্লিয়ার পাওয়ারের থ্রেট করে। ইরান হাসে, বলে তুমি নিউক্লিয়ার থ্রেট করবা? ইরানের হাতে ইউরেনিয়াম কত আছে জানেননি? 460 কেজি। এটা দেয়া 8 থেকে 10টা বোমা বানানো যায়। আপনি এখানে প্লিজ টেক ইট এজ এ নোট, 460 কেজি ইউরেনিয়াম, রিফাইন্ড ইউরেনিয়াম আছে, যা দিয়ে 8 থেকে 10টা নিউক্লিয়ার বোমা বানানো যায়। এতটা লাগে না তো। ইসরায়েলকে মাল 2টা মারবে, শুধু হাইফাতে একটা আর তেল আবিবে একটা, শেষ। ইসরায়েল আহমেদিনেজাদকে মেরে ফেলছে। প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত ভালো মানুষ। উনি প্রেসিডেন্ট হয়ে একটা কথা বলছিলেন যে আমি ইসরায়েল নামক রাষ্ট্রটিকে পৃথিবীর মানচিত্রে দেখতে চাই না। এবং ইরানের এই প্রস্তুতি হলো, হ্যাঁ, ইরানের এই যে আজকের যে ওয়ার দেখতেছেন ইরান যে ফেস করতেছে, ইরান ইজ ডিফেন্ডিং আমেরিকা এন্ড ইসরায়েল ইন এ ভেরি ডিফেন্স স্ট্রং এন্ড ফর্মিডেবল ওয়ে। এটা একদিনের প্রস্তুতি না, এই প্রস্তুতি আজকে থেকে 30-35 বছর আগের থেকে শুরু করছে। আরেকটা তথ্য আপনাকে দেই, ইরানের টানেলের ভিতর দিয়ে
মিসাইল ফ্যাক্টরি তৈরি করছে, ওই টানেল থেকে মিসাইল ছোটে। ওই টানেলে ঢুকতে পারবে না কোনো নিউক্লিয়ার বোম আমেরিকা বা ইসরায়েলের, পারবে না। কেন জানেন? পর্বতের নিচে এই টানেল গুলো, অসম্ভব, সিম্পলি ইম্পসিবল। এবং আরেকটা তথ্য দিয়ে আপনাকে, 36টা জেলার, ইরানের 36টা জেলার নিচে, এই যে আপনার ইস্পাহান, ফর্দো, নাথান ছাড়াও 36টা জেলার ভূগর্ভস্থ জায়গায় তারা মিসাইল তৈরি করে রেখেছে। ইফ নেসেসারি, এবং নিউক্লিয়ার মিসাইল, এগুলোর মাথার উপরে নিউক্লিয়ার বম লাগানো যায় যে কোনো সময়। এবং আমেরিকার যদি কাণ্ডজ্ঞান থাকে, ইসরায়েলের যদি হুঁশ থাকে, আর নেতানিয়াহু যদি জীবিত থেকেই থাকে, তার যদি মিনিমাম হুঁশ থাকে, কখনো যেন এই ভুল না করে, তাহলে ইসরায়েল রাষ্ট্রটি আরব বিশ্বের মানচিত্র থেকে চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে। জি, জি। এখন আপনার আপনার কি মনে হয় যে নতুন যে লিডার খোমেনি, প্রথম দিনে যে আক্রমণ হলো 28শে ফেব্রুয়ারি, সেদিনই তো ডোনাল্ড ট্রাম্প প্রথম বলেই 6 মেরে দিল একদম। আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেককেই মেরে ফেললো। সেই মোহাম্মদ পাকপুর সহ আইএরজিসির প্রধান অনেককেই মেরে ফেললো। তারপর তারা ভাবলো যে হয়তোবা রেজিম পড়ে যাবে বা বিশাল জনগণ রাস্তায় নেমে এসে তারা নিজেদের সরকারকে উৎখাত করবে, যেটা হয়নি। আপনি নিজেই বলেছেন যে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এখন এই নতুন যে লিডার সাইদ মুস্তফা খামেনি, তিনি তো আয়াতুল্লাহ না। তারপরেও তাকে কেন লিডার করলো? আপনি জানেন যে ইসলামিক রেভলিউশন 1779 এর পর থেকে আমরা 2 জন পেয়েছি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, তিনিও আয়াতুল্লাহ, তারপর আয়াতুল্লাহ আলী খামেনি। বাট তার ছেলে তিনি আয়াতুল্লাহ না হওয়ার পর ওই সাইদ মুস্তফা খামেনিকে কোন প্রেক্ষাপটে এই ইসলামী প্রজাতন্ত্রের সুপ্রিম লিডার করা হলো, এবং তার এই কয়দিনের কার্যক্রম আপনি কিভাবে দেখছেন? আপনি এখানে দুইটা প্রশ্ন করেছেন আপনার মনের অজান্তেই। একটা হলো তারা ছক্কা মেরে দিল আমেরিকা। আমেরিকা ছক্কা মারেনি, আমেরিকা কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। উনি চরম আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে, এবং উনি আল্লাহর উপরে জীবন জিন্দিগি ছেড়ে দিয়ে মিটিং করছিলেন। এটা আমেরিকা killed and assassinated the supreme leader Ayatollah Ali Khamenei, violating the principle of war. যুদ্ধের সমস্ত রীতি নীতি নৈতিকতা বিবর্জিত হয়ে আমেরিকা ইরানের এই সুপ্রিম নেতাকে হত্যা করেছে, এবং কাপুরুষোচিত হত্যা। এটাকে কাপুরুষিত আক্রমণ বলবো। এবং এইটা ডোনাল্ড ট্রাম্প সারা জীবনের জন্য একজন কলঙ্কিত ব্যক্তি হিসাবে চিহ্নিত থাকবেন ইতিহাসে। এবার আসেন আয়াতুল্লাহ। শোনেন, আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন, এবং তার যে তার স্ত্রী মারা গেলেন, এবং তার যে ছেলের বউ মারা গেলেন, যে বর্তমানে যে আপনার সুপ্রিম লিডার তার ওয়াইফ মারা গেলেন। বর্তমানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, হ্যাঁ, মুস্তফা আলী খামেনি, তো সে তো মানে তার ছেলেও মারা গেছে। তো সে তো আসলে একেবারে সবকিছু নিঃস্ব হয়ে এখন পাথর হিসেবে আবির্ভূত হয়েছে। তার বুকের মধ্যে এখন হিমালয়, বরফ জমে আছে, এই বরফ এখন গলবে। আমি তো মনে করি তার বাবার চেয়ে ইজ মোর মিলিটেন্ট, ইজ মোর কারেজিয়াস, ইয়াং, এনার্জেটিক and rigorous to face any kind of attack from America and Israel. এবং আমি তো মনে করি whole Iranian nation is consolidated, is strong, exactly under the leadership of this new leader, religious leader, মুস্তফা আলী খামেনি। ভালো করেছেন। আয়াতুল্লাহ হতে হবে এটা কনস্টিটিউশনে নাই। ইরানের আপনার মজলিসেও এরকম বিধান নাই যে আয়াতুল্লাহ হতে হবে সুপ্রিম লিডার হতে হলে। পরিস্থিতির জন্য, যেমন আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পরে যে একটা শোকের মাতম তৈরি হয়েছে, সেখানে তার ছেলেকে করাই সঠিক হয়েছে। তার ছেলে তো যেতে চায় নাই, তাকে জোরেই সবাই করেছে। আর এখানে যারা আছে, যারা অনেকে তো মেরে ফেলছে, এখানে ইরানের যে প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, মাসুদ পেজেশকিয়ান, অত্যন্ত লার্নেড। ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাগাচি অত্যন্ত লার্নেড। ইরানের যে নিউক্লিয়ার যে মনিটরিং করেন যিনি, আলী তেহরান লারজানি। বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, মোহাম্মদ মারান্ডি, প্রফেসর ডক্টর মারান্ডি অত্যন্ত ভদ্র, বিনয়ী, কোনো উগ্রতা নাই কথার মধ্যে। আর ডোনাল্ড ট্রাম্পের কথা আপনি মিলিয়ে দেখেন, ইজ অলসো অ্যারোগ্যান্ট টু স্পিক। আর মুহূর্তে মুহূর্তে আপনার স্টেটমেন্ট চেঞ্জ করে, কথা চেঞ্জ করে। লোকটা এত বালখিল্য একটা মানুষকে কিভাবে আমেরিকার মানুষ প্রেসিডেন্ট নির্বাচন করলো? আমেরিকাতে অনেক উদারপন্থী প্রেসিডেন্ট আমরা দেখেছি,
আমেরিকাতে আব্রাহাম লিঙ্কনের মতো প্রেসিডেন্ট ছিলেন, জর্জ ওয়াশিংটনের মতো লোক প্রেসিডেন্ট, জন এফ কেনেডি প্রেসিডেন্ট ছিলেন, রোনাল্ড রিগানের মতো লোক প্রেসিডেন্ট ছিলেন, ডোনাল্ড ছিলেন আপনার ওবামার মতো, বারাক ওবামার মতো প্রেসিডেন্ট ছিলেন। তারা তো আপনাকে আমি আরেকটা তথ্য দেই, এই যে ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট, ক্লিন্টন একটা নিজের পেজে একটা ভিডিও ছেড়েছেন আজ থেকে 5 দিন আগে। উনি বলেছিলেন যে আমি চেয়েছিলাম ইরানকে স্ট্রাইক করার জন্য, when the intelligence was coming to me that Iran was taking the military preparation, তখন চাইছিলাম যে স্ট্রাইক করে থামানো যায় কিনা, বাট আমার ইনফরমেশন অথরিটি যে আমাকে ইনফরমেশন সার্কেল আমাকে যে রিপোর্ট দিয়েছে, ওটা সিআইএ, সোজা কথা, উনি সিআইএ বলে নাই যে রিপোর্টটা দিয়েছে, রিপোর্টে দেওয়া হলো যে ইরান অজেয়, ইরানকে যুদ্ধ করা, জিওগ্রাফিক্যালি ইরান অজেয়, ইরান আল্লাহর একটা ব্লেসিং যে চতুর্দিকেই পর্বত, শুধু একটা দিকে অল্প অংশ খোলা আছে, সেই পর্বত সংকুল এরিয়াতে কোনো বিদেশি কোনোদিন স্টেপিং করতে পারে নাই। সুতরাং ক্লিন্টন তার ইরানকে আপনার মিলিটারি স্ট্রাইকিং থেকে বিরত থাকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা পড়েনও নাই, ভালো করে দেখেন নাই। He was manipulated by Epstein file, and he was manipulated by Netanyahu, and that is why he has been entrapped by Israel properly. কিন্তু আমার কাছে একটা বিষয় অবাক লাগে যে যে পৃথিবীতে কি এমন কোন দেশ আছে যে আরেকটা দেশের জন্য নিজে জীবন দিয়ে দেয়? এই যে মার্কিন সৈন্যরা যুদ্ধ করতে যাচ্ছে, অলরেডি 12-13 জন মার্কিন সৈন্য মারা গেছে, আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, তাদের আত্মা শান্তিও। কিন্তু মানে কেন এটা আমার দেশে তো আক্রমণ করতেছে না, এরা কেন আরেকটি দেশ ইসরায়েলের জন্য তারা কেন জীবন দিচ্ছে? এবং ইরান যদি ইসরায়েল আক্রমণ করতো তাও তো কিন্তু না, ইরান কিন্তু কাউকে আক্রমণ করে নাই। আমি কিন্তু এই প্রশ্নটার উত্তর দিয়েছি আপনাকে। ইসরায়েল তো আমেরিকার ইন্টারেস্ট সার্ভ করে মিডল ইস্টে। আপনি কয়েকটা যুদ্ধ হয়েছে, 1948 সালে একটা যুদ্ধ হয়েছে, 1967 সালে একটা যুদ্ধ হয়েছে, 1973 সালে ইসরায়েল যুদ্ধ করেছে আরব দেশগুলোর সাথে। সবগুলো যুদ্ধই তো আমেরিকা করিয়েছে, আমেরিকার পক্ষ হয়ে ইসরায়েল করেছে। কেন? আরব বিশ্বকে প্রধানত রাখা, যাতে এরা আমেরিকার তেল সংগ্রহ করতে পারে। আপনি জানেন না 1973 সালে যখন যুদ্ধ হলো, এই যুদ্ধে যখন একটা পরিস্থিতি তৈরি করা হলো, আমেরিকা তার ফরেন পলিসি মধ্যপ্রাচ্য সম্পর্কে চেঞ্জ করে দিল, কারণ তেলের ইন্টারেস্ট, সি হ্যাজ টু সিকিউর দ্য ওয়েল ইন্টারেস্ট, এবং ইসরায়েলকে রাখলে সুবিধা হয়। সেই জন্যই তো ইসরায়েলের জন্য আমেরিকা যুদ্ধ করে। আমেরিকাকে ইসরায়েলকে তৈরি করেছে কে? ইসরায়েলকে শক্তিশালী করেছে কে? আমেরিকা। কেন? আমেরিকার ইন্টারেস্ট যাতে ইসরায়েল এখানে সার্ভ করে, and Israel has been serving American interest, Western interest, specifically American interest for a long time. তো সুতরাং ইসরায়েলের জন্য তো আমেরিকা যুদ্ধ করবেই। ইসরায়েলের জন্য করে না, আমেরিকা করে নিজের স্বার্থের জন্য, কারণ ইসরায়েল আমেরিকার স্বার্থ বজায় রাখে। জি, ফিরে যদি আসি মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে ইসরায়েলের কথা আর কি বলবো, ইসরায়েলের তো মানে কোনো চুক্তি মানে না, এবং যদি যুদ্ধবিরতি নতুন চুক্তি হয় সেটাও ইসরায়েল মানবে না। তারা ওই যে অসলো অ্যাকর্ডও তো মানেনি 1993-তে, যে টু স্টেট সলিউশন, এটাও তারা মানেনি। এখন এই যে মধ্যপ্রাচ্য, যারা এই 1970 সালে ব্রেন্টন উডস সিস্টেম বাদ দিয়ে পেট্রো ডলার সিস্টেম করলো, তারপর আমেরিকা নিরাপত্তা দায়িত্ব নিল, এই যে গালফ কান্ট্রি গুলো, যে 6টা দেশ আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, তারপরে বাহরাইন, এগুলো তো, এই সব দেশগুলো আসলে এখন কি ভাবতেছে? এবং আপনি নিশ্চয়ই শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে যে আমি হতবাক হয়ে গিয়েছি যখন ইরান এই দেশগুলোর উপর আক্রমণ করতেছে। ইরান কিন্তু এই দেশগুলোর আক্রমণ চালিয়ে যাচ্ছে। একটু আগের খবর, দুবাই বিমানবন্দর খালি করার জন্য বলতেছে, কাতারের দোহা বিমানবন্দর খালি করার জন্য বলতেছে। আপনি নিশ্চয়ই জানেন যে দুবাই বিমানবন্দর হচ্ছে ওয়ার্ল্ডের ট্রানজিট হাব, প্রতিদিন 15 থেকে 1600 বিমান ওঠানামা করে, তো ওটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এমত অবস্থায় আসলে আপনার কাছে 2টা প্রশ্ন। একটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এই যুদ্ধ শুরু করার আগে আরব দেশগুলোর সঙ্গে পরামর্শ করেছিল কিনা? আর দ্বিতীয়ত, এই যুদ্ধের এই 16তম দিনে দাঁড়িয়ে আরব দেশগুলোর অবস্থান কি? আচ্ছা, একটা লেজও লাগিয়ে দিই এই প্রশ্নের। গত পরশুদিন আমি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে সবচেয়ে কাছের যে সিনেটর লিন্ডসে গ্রাহাম, তিনি বলেছেন যে সৌদি আরব যদি এই যুদ্ধে অংশগ্রহণ না করে তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আসলে সৌদি আরবের জন্য কি পরিণতি ওয়েট করতেছে? একটু আগে বলল যে আমেরিকা, সৌদি আরব থেকে আমার সকল নাগরিকরা সরে যাও। খুব চমৎকার মিশন ভাই, এত সুন্দর প্রশ্নটা আপনি 3টা প্রশ্ন করে ফেলেছেন। চমৎকার, আমি একটা একটা করে উত্তর দিয়ে যাই। জি, আপনারা প্রথমত আস্তে আস্তে দিন আপনি। হ্যাঁ,
না, এটা হলো প্রথম বলি যে মধ্যপ্রাচ্যের যে অপদার্থ রাজাগুলো আছে এগুলো তো বংশীয় রাজতন্ত্র, এগুলো তৈরি করেছে ব্রিটেন এবং ফ্রান্স। পরবর্তী সময়ে মিশনে এটা তৈরির ক্ষেত্রে অবদান রাখছে আমেরিকা, তাই না? একটু ছোট্ট ইতিহাস বলে নেই, একটা রিভার ক্রুজ হয়েছিল, সেটা ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আপনি এটা কিন্তু খেয়ালে রাখবেন, একটা রিভার ক্রুজ, এই রিভার ক্রুজে আব্দুল আজিজ মানে আপনার সৌদ বিন আব্দুল আজিজ ওই রিভার ক্রুজে ছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আপনার ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল, এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল আর আপনার সবচেয়ে খুব মূল্যবান ইতিহাস এটা, উইনস্টন চার্চিল আর এই ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট আপনার সৌদ বিন আব্দুল আজিজকে বললেন যে এক্সেলেন্সি আপনার একটা জিনিস মেনে নিতে হবে। বলে যে কি? যদি এটা মেনে নেন তাহলে আপনার বংশ টিকবে, আদারওয়াইজ আপনাকে যে হেজাজের শাসন ব্যবস্থা থেকে আপনার আমি আপনাকে আমরা আপনাকে উইথড্র করে নিব। হেজাজ মানে এখন সৌদি আরব, যেটা এটা ছিল হেজাজ প্রদেশ। বলে কি একটা ইসরায়েলি রাষ্ট্র হবে, না করতে পারবেন না। এখানে আমরা একটা ইসরায়েলি রাষ্ট্র প্যালেস্টাইনের ভূখণ্ডে করবে। বলে যে এটা তো প্যালেস্টাইনিদের ল্যান্ড, বলে যে এই ব্যাপারে কোনো তর্কই করতে পারবে। এখন বুঝতে পেরেছেন তো? এখন প্রশ্নটা হলো এই যে কারোর সাথে আমেরিকা পরামর্শ না করলেও এই যে সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সাথে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প আলাপ করে নিছেন আক্রমণের আগে। আর এই আক্রমণের আগে ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু আলাপ করেছেন আপনার ইন্ডিয়ার মোদির সাথে, প্রধানমন্ত্রী। আক্রমণ হবে, এই দুই ব্যক্তি বিষয়টা জানতেন। আর যে সেনেটর যেটা বললেন যে সৌদি আরব যদি লিন্ডসে দক্ষ গ্রাহাম। না, তাহলে সাত প্রহরের বিল দেখাবো, মানে শাস্তি দেবো, ওই তো। আচ্ছা, আপনাদের সাত প্রহরের বিল মানে হইলো জীবনানন্দ দাশের কবিতা আছে এই কথাটা। সাত প্রহরের বিল বলতে জীবন দাসের কেউ কেউ কথা রাখেনি। হ্যাঁ, কেউ কথা রাখেনি। তো সাত প্রহরের বিলটা দেখাবে মানে কি, তারা একটা সুর দিবে যে তোমার রাজবংশ পুলিশ করে দেব, এখানে কোনো আর রাজবংশ থাকবে না, তোমাদেরকে টিকিয়ে রাখতে গিয়ে ইরান আমাদের প্রতি এত নাখুশ হয়েছে, এখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট বসিয়ে দেব, আর তোমাকে আমেরিকাতে চিরজীবনের জন্য অ্যাসাইলাম দেব, পলিটিক্যাল অ্যাসাইলামে আসবা তুমি। বুঝতে পারছেন না? তবে ঘটনা অন্যটা, সিভিলিয়ানরাও খেপছে। আপনি তো জানেন যে ইরাকে 62% শিয়া, বাহরাইনে 62 to 65% শিয়া। আজকে ইরাকে বিশাল মিছিল হয়েছে ইরানের পক্ষে শিয়ারা। হ্যাঁ, এবং তারা বলছে যে আমরা এই মিছিল নিয়ে আমরা ইয়াতে যোগদান, বাহরাইনে যাব, বাহরাইন থেকে সৌদি আরবের দিকে যাব, দেখে আমাদের কে রুখে। এবং আমেরিকান কনসুলেটে অলরেডি আজকেও আক্রমণ করেছে, ইরাকের আমেরিকান কনসুলেটে মানে ইরান আক্রমণ করেছে। আক্রমণ করার পরপরই আপনার বিরাট শিয়া মিছিল বের হয়েছে। 62% শিয়া তো ইরাকে, এবং আপনার 62 থেকে 65% হলো বাহরাইনে। এরা সবাই ইরানপন্থী, ইরানপন্থী সব শিয়ারা। দে আর formidably united together exactly to defend any sort of attack from Israel and from America. কারণ সিভিল মুভমেন্ট শুরু হয়ে গেছে। তো it is not only the military warfare, civil movement has been added to this military warfare from Iranian side against America, against Israel. এখানে আমরা দেখলাম যে পাকিস্তানেও কিন্তু মার্কিন দূতাবাসে হামলা করতে যাওয়ার সময় প্রায় 20-30 জনকে গুলি করে মারা হয়েছে পাকিস্তানেও কিন্তু অনেক হত্যাকাণ্ড হয়েছে। পাকিস্তান পড়েছে একটা সমস্যায়, শ্যাম রাখি না কুল রাখি, এবং এটা একই অবস্থায় পড়েছে আপনার ইন্ডিয়া, শ্যাম রাখি না কুল রাখি। আপনি জানেন তো পাকিস্তানের চেয়ে বেশি সম্পর্ক ইরানের সাথে ভারতের ছিল, আমি পাস্ট টেন্স ইউজ করলাম, অথচ ভারত যে কাজগুলো করেছে সবটাই ইরানের বিরুদ্ধে করলো এবং ইসরায়েলের পক্ষে করলো। আপনি আপনার ইরানের চাবাহার বন্দরটা যেভাবে আপনার ইন্ডিয়াকে ব্যবহার করতে দেয়, পৃথিবীর কোনো উদার জাতি ছাড়া, অন্য কোনো জাতি, ইরানের মতো উদার জাতি ছাড়া অন্য কোনো জাতি তাদের নিজস্ব বিমান নৌবন্দরকে আপনার এত এই অন্য দেশকে ব্যবহার করার জন্য ফ্রি লাইসেন্স দিত না। এবং বন্দর আব্বাসেও আপনার ইন্ডিয়ানরা, দুইটাই বড় বড় বন্দর, চাবাহার বন্দর এবং বন্দর আব্বাস ইরানের, দুটিতেই আপনার ইন্ডিয়ানরা একচেটিয়া ব্যবসা করে। সেই জায়গায় কি করলো তারা, তাদের বহু ইন্ডিয়ার লোক গিয়ে আপনার মুসাদের সাথে যোগ দিল।
ইরানের বিরুদ্ধে। ইরান ভূখণ্ডে বসবাস করে, চাকরি করে, কম্পিউটার চালায় এখানে, তারা মুসাদের সাথে যুক্ত হলো। এটা কি ঠিক হলো? আর ঠিক আক্রমণের আগের দিনেই নরেন্দ্র মোদী আপনার ইসরায়েলের তেল আবিবে। এখন কেউ যদি বলে যে নরেন্দ্র মোদী আক্রমণ সম্পর্কে জানে না, তাহলে বলতে হবে ঠাকুর করে কে রে, আমি কলা খাই না। জি, এখানে অনেকেই বলতেছেন যে এই যেই ইরানের যেই একটা নৌ জাহাজ মহড়া দিতে Yes, এসেছিল ভারত সরকারের আমন্ত্রণে, তারপর সেই জাহাজটা মহড়া শেষে ফিরে যাওয়ার পথে টর্পেডো নিক্ষেপ করে জাহাজটাকে ধ্বংস করলো মার্কিন সাবমেরিন থেকে, এবং সেখানে প্রায় 100 জন সৈন্যের সলিল সমাধি ঘটল। এর পিছনে ভারত দায়ী, ভারত ইনফরমেশন দিয়েছে। এবং যখন ওই জাহাজ থেকে একটা বিপদ সংকেত পাঠানো হলো, আপনি তো জানেন ওই যে মেডে মেডে বলে, yes, তখন yes. শ্রীলঙ্কার নৌবাহিনী এসেছিল, কিন্তু ভারত থেকে কেউ আসেনি। আপনার কি মনে হয় যে কোনো কারণে এই ব্যাপারে আসলে ভারত সরকার জড়িত, ভারত সরকার ইচ্ছা ইচ্ছা করেই হয়তো বা ইনফরমেশনটা দিয়েছে, বিনিময়ে এখন 30 দিনের জন্য রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারতেছে? এখন মিশন ভাই, আপনি ইংল্যান্ডে আমাকে আপনার বাসায় লন্ডনে দাওয়াত করলেন, হুম। আমি আপনার দাওয়াতে গেলাম, খানা পিনাও খাওয়াইলেন, আর রাস্তায় কাউকে বলে রাখলেন গিয়ে ও বেরোনোর সাথে সাথেই তাকে ধরবা। এখন এই ধরনের অ্যান্টিসিপেশন করলে কি ভুল হবে? এই তারা একটা নেভাল এক্সারসাইজে, ভারতের যে নৌঘাটি, প্রধান নৌঘাটি বিশাখাপট্টমে তারা একটা নেভাল এক্সারসাইজে অংশগ্রহণ করতে আসলো। সেখানে 100-রও বেশি দেশ এই নেভাল এক্সারসাইজে অংশগ্রহণ করলো। ইরানিরা এই নেভাল এক্সারসাইজ তাড়াতাড়ি শেষ করে, যেহেতু তাদের দেশ ইতিমধ্যেই যুদ্ধে জড়িয়ে গেছে, তারা ফিরে যাচ্ছিল। এখন ফিরে যাওয়ার ফলে আমেরিকা থেকে একটা টর্পেডো এসে তাকে ইয়ে করে দিল, জাহাজটাকে ধ্বংস করলো। এখন ভারত যে যুক্তিতর্ক দাঁড় করাচ্ছে যে আমাদের জলসীমার বাইরে গিয়ে করছে, এটা ইন্টারন্যাশনাল রিভার লাইন অথবা ইন্টারন্যাশনাল ওয়াটার লাইনে গিয়ে করেছে। তো ইন্টারন্যাশনাল ওয়াটার লাইনে গিয়ে করুক, তাতে কোনো আপত্তি নেই। এটা কি শ্রীলঙ্কার ওয়াটার লাইনে ছিল? শ্রীলঙ্কার জন্য তো এটা ইন্টারন্যাশনাল ওয়াটার লাইনে ছিল। তাহলে শ্রীলঙ্কার নৌবাহিনী এসে তাদেরকে উদ্ধার করলো, আর ভারত একটা খোড়া যুক্তি দিচ্ছে যেটা আন্তর্জাতিক জলসীমায় ছিল, যার জন্য ভারতের যাওয়া ঠিক হবে না। কেন? আপনার মেহমানকে আপনি প্রোটেকশন দিবেন না? এটা আন্তর্জাতিক সমুদ্র সীমায় যাওয়ার তো সবারই অধিকার আছে। এটা মিশন ভাইয়ের যেমন অধিকার আছে, ফরহাদ হোসেনেরও আছে, বা XYZ সবারই আছে। তাইলে শ্রীলঙ্কা যে দায়িত্ব পালন করলো আন্তর্জাতিক জলসীমানায় গিয়ে, ভারত কেন সেটা করলো না? তাইলে সন্দেহের তীর তো ভারতের দিকে যাবেই, স্বাভাবিক। এটা ভারতীয় অনেক নিরাপত্তা বিশ্লেষকরা তো এটা কন্ডেম করেছে যে ভারতে উচিত ছিল তাদেরকে প্রোটেকশন দেওয়া, বাট টর্পেডো আসলে এটাকে ইন্টেলিজেন্সের মাধ্যমে ফাইন্ড আউট করে তাদেরকে তাড়াতাড়ি ইরানি জাহাজটাকে তাড়াতাড়ি একটা সিকিউরড অবস্থায় নিয়ে যাওয়া, অথবা শ্রীলঙ্কান গভর্নমেন্টকে তাড়াতাড়ি সিগন্যালিং করা যে তাদেরকে তোমাদের সরে নিয়ে যাও তাড়াতাড়ি, যাতে আমেরিকান টর্পেডো এসে এদেরকে ধ্বংস করতে না পারে। এটা কি ভারত পালন করেছে এই দায়িত্ব? সুতরাং ভারতকে এর জন্য দায়ী থাকতে হবে। And India has been defamed for this inability, incapacity, or any intrigue policy might be played by Modi government. It is exactly created a certain kind of confusion in the eyes of international community towards India. আরব দেশগুলো যদি ফিরে আসি, যে এই আরব দেশগুলো আমেরিকা নিরাপত্তা দিবে বলে আমেরিকান ঘাঁটি সেখানে করতে দিয়েছে, প্রায় সব দেশেই ঘাঁটি আছে। এখন এই দেশগুলো আসলে আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে নিজেদের নিরাপত্তার জন্য, কিন্তু পক্ষান্তরে আবার এই দেশগুলো কিন্তু চাচ্ছে না যে তারা আমেরিকা ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করুক। গতকালকে আরব আমিরাতের একজন ধনকুবের, যিনি কিনা আবার ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, তিনি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে খোলা চিঠিতে জিজ্ঞেস করেছেন যে আপনি কার পরামর্শে এই যুদ্ধতে নেমেছেন। এখন আপনার কি মনে হয় যে এই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আরব দেশগুলো কি আসলে বুঝতে পারতেছে যে আমেরিকা যতই বন্ধুত্বের অভিনয় করুক, আমেরিকার আসল বন্ধুটা কিন্তু ইসরায়েল, এবং আরব দেশগুলো কি এখন আত্মোপলব্ধি করার সময় হয়েছে, নাকি আসলে তারা ওই অন্ধকারই থেকে যাবে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য? দেখুন, এইখানে আমি বিষয়টা একটু অন্যভাবে আলোচনা করি, আমার মনে হয় আপনি এটা অ্যাকসেপ্ট করবেন। যে প্লিজ। শুধু যে এই আরব দেশের লোকরা ডেকে নিয়ে তাদের নিরাপত্তার জন্য আপনার আমেরিকান ঘাঁটি এখানে তৈরি করেছে, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, তা কিন্তু নয়। আমেরিকা তার হ্যাজিমনি ক্রিয়েট করার জন্য জোর করে এখানে ঘাঁটি করেছে। আমি এখানে আরব মনার্কদেরকে সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত করব না,
কারণ আরবদেরকে আক্রমণ কে করবে? ইরান কি বলেছিল যে তোমাদের উপর আমরা আক্রমণ করব? আমেরিকা তাদের হ্যাজিমনি তৈরি করার জন্য, অর্থাৎ আরব রাষ্ট্রগুলোকে ভয় দেখানোর জন্য, তেল সমৃদ্ধ ভয় দেখানোর জন্য কাতারের উপরে করছে, কাতার থেকে এলএনজি নিবে, যে এইগুলো ভয় দেখানোর জন্য যে আমাদের তেল দিবি না, তেল না দিলে ঘাড় মোটকাবো, ওই যে দেখ তোর ভূমিতে আমি আমার মিলিটারি এস্টাবলিশমেন্ট তৈরি করে রাখছি। সুতরাং এইগুলো পুরোপুরি এদের দোষ দিয়ে লাভ নাই, যারা ইনভাইট করে আনছে এখানে, এরা আপনার ইয়া করছে, মানে আরবের ওরা ইনভাইট করে নিয়ে আসছে এখানে আমেরিকান মিলিটারি এস্টাবলিশমেন্ট তৈরি করার জন্য না। আমেরিকা জোর করে এই আপনার এগুলো করেছে, এই ঘাঁটিগুলো তৈরি করেছে। দুটো কারণ, একটি হলো আরব বিশ্বকে নিয়ন্ত্রণ করা, মধ্যপ্রাচ্যকে, সোজা আরব বিশ্ব বলে ইরান বাদ পড়ে, ইরান আরব বিশ্ব নয়, ইরান হলো পারস্য, অর্থাৎ মধ্যপ্রাচ্য হলে ইরান যুক্ত হয়, মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা আর আরব রাষ্ট্রগুলোকে ভয় দেখানো যে বেশি বাড়াবাড়ি করবা, তোমার ভূখণ্ডে আমার মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে। একদম চরম অবস্থার শিকার হবে তোমরা। সুতরাং চুপ থাকো, তেল দাও, আর তেলের টাকা যে বিক্রি হবে এটা আমার ব্যাংকে, আমার ব্যাংকগুলোতে লগ্নি করবা, সেখানে লভ্যাংশ তুমিও পাবা, আমিও ভাগ করে নিব। লাভ তো দুই ভাবে হয়, এক এনার্জি ডিমান্ড মিটিগেট করে আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল দিয়ে, আরেকটা হলো মধ্যপ্রাচ্যের শেখেরাদের তেল বিক্রি করে, এই তেল বিক্রির টাকাটাও আমেরিকান ব্যাংকে, আমেরিকান ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস তারা ইনভেস্ট করে, ইনভেস্ট করলে এখানে লভ্যাংশ আমেরিকাও নেয়, ওইখান থেকেও নেয়। তার মানে গাছেরটাও খায়, তলেরটাও কোড়ায়, বুঝছেন ভাই? তো মিলিটারি এস্টাবলিশমেন্ট তো এই জন্য আমেরিকা করে না, আমেরিকা ওদেরকে ধমকে রাখে। এবং আমি তো মনে করি অনেক অনেক আরব রাষ্ট্রগুলো বোধ ভিতরে ভিতরে একটু খুশি জনগণ যে হারামজাদা আমেরিকা এখান থেকে বিদায় হোক, সরি ফর ল্যাঙ্গুয়েজ, এবং এই শেখরাও বোধ টায়ার্ড হয়ে গেছে, তারাও বলে যে আর যাই হোক, বিদায় হোক, ঘাড়ের উপরে বসে থাকে আমেরিকান সোলজার। এটা কেমন কথা? এটা কি সভারেন্টি আছে? আপনি যে পৃথিবীর যে কোনো দেশেই ভিন দেশি কোনো যদি মিলিটারি এস্টাবলিশমেন্ট থাকে, হ্যাঁ, মিলিটারি বেস থাকে, সেই দেশের স্বাধীনতা 60% খর্ব হয়। আপনি দেখেন প্রত্যেকটা দেশে, এশিয়ার প্রত্যেকটা দেশে মিলিটারি, আমেরিকান মিলিটারি এস্টাবলিশমেন্ট, এবং এটাতে একমাত্র নর্থ কোরিয়াতে পারে না। আপনি ধরেন, আপনি জানেন জাপানের চারদিকে মিলিটারি, আপনার আমেরিকান মিলিটারি বেস। পালাও একটা ছোট্ট দেশ আছে, পালাও, ফিলিপাইনের কাছে, ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, পুরোটাই আমেরিকান ঘাঁটির মাঝখানে, চারদিকে আমেরিকান ঘাঁটি। আপনার ফিলিপিনে অনেকগুলো আমেরিকান ঘাঁটি, কোথায় আমেরিকান ঘাঁটি নাই বলেন তো? এই জন্য নর্থ কোরিয়া, আপনি কি জানেন যে উভয়চর জাহাজ যেটা, এটা কিন্তু ফিলিপিন আমেরিকান বেস থেকে আসতেছিল 2500 সৈন্য নিয়ে, এখন বোধহয় রাস্তায় আছে না, কতটুকু এসে পড়ছে আমি জানি না। সাথে সাথে নর্থ কোরিয়ার পাগলা, নর্থ কোরিয়ার এই যে আপনার সাংঘাতিক ড্রেস করে, বলছে যে হ্যাঁ, না বলে নাই তো, অ্যাকশনে গেছে, অ্যাকশনে বলবে কি, ডাইরেক্ট তার মিসাইল ওপেন করেছে, মিসাইল ওপেন করেছে এবং নিউক্লিয়ার বোমা মিসাইলের মাথায় লাগিয়েছে। যেহেতু ফিলিপাইন এবং নর্থ কোরিয়া পাশাপাশি না, একই জোনে, তো এখান থেকে যদি মোবিলাইজ করেছে, যেহেতু আমেরিকান ট্রুপস মোবিলাইজ করেছে জলচর উভয়চর জাহাজ দিয়ে, সুতরাং আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাই আমাকে অ্যালার্ট থাকতে হবে। তাই আপনার যে নর্থ কোরিয়ার যে শাসক, সাথে সাথে তার মিসাইল ওপেন করে দিচ্ছে। ওপেন মানে ফায়ার করে নাই, মিসাইল রেডি করছে এবং নিউক্লিয়ার মিসাইল তাক করেছে। এতে আরো ডোনাল্ড ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে। এবং যদি এখন এই পরিস্থিতিতে যদি এই নর্থ কোরিয়া থ্রেট করে যে সমস্ত মানে ফার ইস্ট থেকে যতগুলো আমেরিকার যতগুলো মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে সব উড়াই নিবা, তা না হলে আমি মিসাইল মারবো প্রত্যেকটার উপরে, নর্থ কোরিয়া যদি বলে, তখন কি হবে? চতুর্দিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগুন লাগিয়েছে, নিজের অজান্তেই বানরের লেজে আগুনের কুণ্ডুলি বেঁধে দিলে যা হয় তাই হয়েছে। জি, এখন যদি ফিরে আসি ইরানের বন্ধু, আসলে ইরানের কোনো বন্ধু রাষ্ট্র তো আমরা তেমনটা দেখি না। আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি ইরানের এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনের ভূমিকা কিভাবে দেখছেন, রাশিয়ার ভূমিকা কিভাবে দেখছেন, লেবাননের ভূমিকা কিভাবে দেখছেন, হেজবুল্লাহ, হুতি, হামাস তো আসলে আছে কিনা আমি জানি না, মানে মানে এরা আসলে ইরানকে হেল্প করতেছে কিনা? আগের চেয়ে শক্তিশালী হামাস। এখন আসি আমি বলি আপনাকে, ইরানের সাথে কিন্তু 4টা প্রক্সি গ্রুপ আছে, মানে 3টা, ইরানকে নিয়ে 4টা। ইরানকে কে বলে এলো? ইরানের সাথে হিজবুল্লাহ আছে, হামাস আছে, হুতি আছে, প্লাস ইরান, 4টা না?
এবং এই চারটাই কিন্তু অ্যাক্টিভ। আপনি কি জানেন হিজবুল্লাহর হাতে কতগুলো? আপনার সিঙ্গাপুরে একজন আমেরিকান অ্যানালিস্ট থাকে, সরি ব্রিটিশ অ্যানালিস্ট, আপনার দেশের অ্যানালিস্ট, উনি সিঙ্গাপুরে সেটেল হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ডিফেন্স অ্যানালিস্ট মিস্টার জেমস। উনি কি বলেছে জানেন? উনার একদম পুরা রিপোর্ট ওনার কাছে আছে। এই হিজবুল্লাহদের 50,000 মিসাইল আছে মাদারি পাল্লার, এবং হিজবুল্লাহ ইজ নকিং এট দ্য ডোর অফ দ্য ডোর, হিজবুল্লাহ ইজ নকিং এট দ্য ডোর অফ ইসরায়েল। এবং মাদারি পাল্লা এবং শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জের 50,000 মিসাইল আছে। তেল আবিব একেবারে করে ফেলবে আপনার। এখন তো হিজবুল্লাহরা খুব টাইটলি রেসপন্ড করতেছে ইয়ার দিকে, আবার ইসরায়েলের ইসরায়েলও তো দিকে। প্রচুর বোমা মারতেছে লেবাননে। এই পর্যন্ত মনে হ্যাঁ, হয় লেবাননে 800-900 মারা গেছে। আপনি আর হামাস কিন্তু হামাস দুর্বল হয়েছে কই? আমাদের 2-4টা মারলেই কি দুর্বল হয়ে যায়? হামাস স্ট্রংলি ইউনাইটেড। হুতিরা আগের চেয়ে অনেক শক্তিশালী। হুতির হাতে মিসাইল আছে, হামাতের হাতে মিসাইল আছে, আছে হিজবুল্লাহর হাতে অনেক মিসাইল, 50,000 মিসাইল। ইটস এ গ্রেট নাম্বার, exactly to create serious casualty in the city of Tel Aviv and Haifa and any other business important hubs of Israel. জি। আর চীন রাশিয়া কিভাবে হেল্প করতেছে এখানে? আপনি কি এটাকে Yes. মানে সন্তোষজনক Second মনে করেন? question is very important. আমি আগেই বলেছিলাম, ডক্টর সিনহার সাথে আমার কথা হয়েছিল। সিনহা ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই, আমার আমাকে অনেক আন্তর্জাতিক এই পড়াশোনার ক্ষেত্রে উনি আমাকে অনেক সহযোগিতা করেন। আপনার সাথে তার ভালো সম্পর্ক আমি জানি। উনি আমার সাথে ওনার সাথে আমি খুব বিনয়ের সঙ্গে একটা বিষয় বলছিলাম, যে এই জায়গায় আমি হয়তো আপনার সঙ্গে একমত হতে পারছি না। সেটা হলে উনি বলছেন যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হবে, একই টক শোতে ফেস দ্য পিপলে। আমি বলছিলাম না, আপনি আমার শিক্ষাগুরু, এই ক্ষেত্রে একটু আমি বিনয়ের সাথে ডিফার করি, যুদ্ধ শেষ হবে না। কারণ হিসেবে আমি দাঁড় করিয়েছিলাম যে চায়না এবং রাশিয়া সমস্ত কিছু সহযোগিতা করবে, প্রক্সি ওয়ারের চেয়েও বেশি হবে। এটা হবে অন্য স্টাইলের প্রক্সি ওয়ার। এটা ট্রেডিশনাল প্রক্সি ওয়ার না, ইট উইল বি a different type of proxy war that uh, that Russia and China will give to ইরান। এবং চায়না যে ইন্টেলিজেন্স সাপ্লাই করছে স্যাটেলাইট এবং রাডারের মাধ্যমে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাডার, সবচেয়ে সাবস্টিকেটেড প্রম্পট রাডার ইউজ করে চায়নার টোটাল রাডার তাকে পুরা একদম দিয়ে রাখছে ইরানের সহযোগিতায়। আমেরিকার যে কোনো বিমান, যে কোনো এয়ার স্ট্রাইকিং যদি আসা শুরু করে দেয়, তখনই ওই রাডার অ্যাকসেপ্ট করে, এটাকে চাইনিজ রাডার অ্যাকসেপ্ট করে ওই ইন্টেলিজেন্স ইরানের হাতে মুহূর্তের মধ্যে পৌঁছে দেয়। ইরান তখন ওইটা ইরানকে এইটাও বলে দেয় যে এই এয়ার স্ট্রাইকিং কে ফেস করতে হলে, অথবা যে টমাহক এই মিসাইলটা যেটা আমেরিকা থেকে আসছে অথবা ইসরায়েল থেকে আসছে, এই মিসাইলটাকে কোন মিসাইল দিয়ে ইরানকে ফেস করতে হবে, ইন্টারসেপ্টিং করতে হবে, এইটাও রাডার বলে দিচ্ছে চাইনিজ। এবং মানে কত অক্ষাংশ, কত দ্রাঘিমাংশ, মানে কোন অ্যাঙ্গেলে ছুটতে হবে, এই সব কিছু বলে দেয় এভরিথিং। এবং আরেকটা জিনিস বলি, ইরানের যে মিসাইল গুলো যখন গতি পরিবর্তন করে, এই টেকনোলজি চায়নার দেওয়া। এবং মিসাইল গুলো পার্ট হয়ে যায়, 4টা 5টা 6টা পার্ট হয়ে যায় একটাই। যেমন ধরেন প্রথম করে গিয়ে এককভাবে যায়, যেতে গেলে কোনো ইন্টারসেপ্টর যদি সামনে আসে ইসরায়েলের, এটা তখন 3 ভাগ হয়, 4 ভাগ হয়, হয়ে তখন দিক পরিবর্তন করে চলে যায়। আর এখন যে শাহেদ ড্রোন এবং ওই যে খাইবার মিসাইল যেটা হচ্ছে, এখন ইরান যেগুলোকে এখন পুশ করতেছে, হ্যাঁ নতুন একটা ছড়তেছে, এটা আগে কখনো ছড়ে নাই, নতুন মিসাইল। হ্যাঁ, নতুন মিসাইল আরেকটা আসবে সেকেন্ডার, এটা হলো 6th জেনারেশনের 6th ভার্সন, এটা ডেঞ্জারাস। আর এখন যেটা চালাচ্ছে, এটার গতি হইলো প্রতি সেকেন্ডে 4 থেকে 4.5 কিলোমিটার, কোনোটা 5 কিলোমিটার হয় প্রতি সেকেন্ডে। তো আগে যেগুলো ছাড়তো এগুলো একটু সময় লাগতো, ধরেন যাইতে যাইতে প্রায় 20-22 মিনিট লেগে যেত। তাইলে ওই অনুযায়ী তার আয়রন ড্রোন সেট করতো, তারা 20 মিনিট টাইম পেত ইসরায়েল। এখন সেইগুলো ইন্টারসেপ্টিং করতে পারে না, কারণ এগুলো এত দ্রুত গতিতে যায়। তো ইসরায়েল সময় পায় মাত্র 1 মিনিট 6 সেকেন্ড। 1 মিনিট 6 সেকেন্ডে ইন্টারসেপ্টিং ডিফেন্ডিং স্কিল আর অ্যাপ্লাই করতে পারে না ইসরায়েল, যার জন্যই লক্ষ্যভেদ করে বা অব্যর্থভাবে ইসরায়েলি এই যে ইরানের যে নতুন ভার্সনের মিসাইল গুলো আপনার কাঙ্ক্ষিত টার্গেটে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা বা অন্যান্য ইম্পর্টেন্ট মিলিটারি এস্টাবলিশমেন্ট, ইনফরমেশন এস্টাবলিশমেন্ট বা অন্যান্য, এমনকি নেতানিয়াহুর যে ক্যাবিনেট মিটিং হয়
এটার আশপাশে বোমা ছাড়ছে, এটা কিন্তু বাংকারের ভিতরে। উনি নেতানিয়াহু কোথায়? আমরা মানে ওনাকে শুনেছি, ওনাকে দেখা যায় না কেন? অনেকে বলে না উনি নাই। দেখা যায় না, he has already taken asylum and resort under the bunker. আচ্ছা, 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 বাংকার হলো এখনকার বাড়িঘর। অধ্যাপক ফরহাদ হোসেন, এরা মনে খুব ভয় পায়, মানে মৃত্যুকে মনে খুব ভয় পায়। একটু সাইরেন শুনলেই দেখি সবাই গণহারে একদম বাংকারের দিকে ঝুঁকছে। অথচ ইরানে হ্যাঁ, দেখি আমরা এইখানে ইরানি জাতির সঙ্গে, হাজার হাজার লোক আসছে। হ্যাঁ, ইরানি জাতির সঙ্গে এই সুৎকুর জচ্চুর আপনার এই জাতি, এই এই ইহুদি জাতির একটা পার্থক্য আছে। ইহুদিরা হলো ষড়যন্ত্রকারী, বাট নট কারেজিয়াস। ওরা বিজ্ঞান ইউজ করে সুপ্রিমেসি অর্জন করে। আর ইরানিরা হতো জাতিগতভাবে সাহসী। 5,000 বছর যাবৎ শৌর্য বীর্য এর যে খ্যাতি, এটা ধরে রেখেছে ইরান। তাই ইরানিরা সাইরেন বাজলেই দৌড় দেয় না ঘরের ভিতরে। ইরানি মহিলারাও রাস্তায় নেমে যেভাবে ডিফেন্ড করে, সেখানে ইসরায়েলে আপনি এই চিত্র দেখবেন না। ফিরে আসি শেষের দিকে, এই যুদ্ধ শেষ হবে কিভাবে আমরা বুঝতে পারলাম আপনার আলোচনায়, যে আসলে আমেরিকা চায় এই অঞ্চলে কর্তৃত্ব, তেল সম্পদের উপর কর্তৃত্ব, আরব দেশের উপর কর্তৃত্ব এবং ইসরায়েলের জন্য নিরাপদ ভূমি। পক্ষান্তরে ইরান চায় যে ওই পারস্য উপসাগরীয় এলাকায়, যেমন লেবানন, ইরাক, সিরিয়া, এইসব জায়গায় নিজের কর্তৃত্ব বিস্তার করতে। হয়তো সৌদি আরবও চায় যে তাদের কর্তৃত্ব থাকুক ওই গালফ কান্ট্রিগুলোতে। ইসরায়েল তো অবশ্যই চায় যে আস্তে আস্তে গ্রেটার ইসরায়েল করতে, যেমন আস্তে আস্তে একটার পর একটা, যেমন ফিলিস্তিন খাওয়া হয়ে গেলে মিশর খাওয়া হয়ে গেলে সৌদি আরব। এরা কিন্তু ইসরায়েল কিন্তু একটাও ছাড়বে না আমার মনে হয়, আস্তে আস্তে এরা সবাইকে গ্রাস করতে চায়। এখন এমত অবস্থায় এসে আপনি কি মনে করেন যে মানে এই যে যুদ্ধটা কয়দিন, মানে কয়টা দিন ধরে, কয়টা মাস ধরে আসলে আমেরিকা চালাতে পারবে? আমেরিকার যে ইকোনমিক্যালি কন্ডিশন বা লজিস্টিক সাপোর্ট যে শেষ হয়ে আসছে, যে এই যে আপনি আয়রন ডোমের কথা বললেন, তারপরে থার্ড ইন্টারসেপ্টরের কথা বললেন, প্যাট্রিয়ট কথা বললেন, যেগুলো আসলে মেরে মেরে ইরানি মিসাইল ধ্বংস করে ওগুলো নাকি স্টক শেষ হয়ে যাচ্ছে। তো এরকম কয়দিন কন্টিনিউ করতে পারবে এই যুদ্ধটা আমেরিকা? প্রথমেই আপনার সংখ্যা বা আপনার যে একটা ভয় তৈরি হয়েছে যে ইরান কতদিন এটা কন্টিনিউ করতে পারবে, এই ব্যাপারে আপনাকে আশ্বস্ত করব। ইরানের মিসাইল ফ্যাক্টরি কন্টিনিউ চলতেছে রাত দিন 24 ঘন্টা। এবং সেটা কিভাবে হয়? টিম ওয়াইজ। যেমন একটা টিম গিয়ে কাজ করে 6 ঘন্টা, ওই টিম চলে গেলে এর পরবর্তী একটা টিম কাজ করে 6 ঘন্টা, 12 ঘন্টা, আরেকটা টিম কাজ করে 12 ঘন্টা, 6 ঘন্টা, আরেকটা টিম কাজ করে 6 ঘন্টা, তার মানে 24 ঘন্টা। আমি আপনাকে বুঝাইতে পারলাম। এটা কন্টিনিউয়াস প্রসেসিং অফ প্রডিউসিং মিসাইলস অফ ডিফারেন্ট ভার্সনস, এটা চলছে। তাইলে কি বোঝা গেল? ইরানের এই যে মিসাইল কখনো শেষ হবে না। ভারতের একজন বিখ্যাত নিরাপত্তা বিশ্লেষক আছেন, তিনি আর্মির লোক ছিলেন, যে মেজর জেনারেল জেডি বক্সি। উনি পাকিস্তানের নামটাও শুনতে পারেন না, কিন্তু ইরানকে উনি খুব সমর্থন করেন এবং উনি অনেক কিছু জানেন। উনিই বলেছেন যে 24 ঘন্টা মিসাইল তৈরি হচ্ছে ইয়েতে, ইরানে। তাহলে ইরানের মিসাইল স্টক পাইল কোনোদিনও কমবে না। সুতরাং এই নিয়ে কোনো ভয় নাই। আর আরেকটা জিনিস আপনাকে একটা সুসংবাদ দিতে চাই, সেটা হলো এই, আমেরিকাও এটা বুঝে গেছে, আমেরিকার ইন্টেলিজেন্স ধরে ফেলছে যে ইরান অলরেডি আপনার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বের করেছে, যার রেঞ্জ হলো 10 থেকে 11 হাজার মাইল, যেটা শুনলাম। এবং ইরান থেকে যদি 10 থেকে 11 হাজার মাইল টমাহক মিসাইল, ইরানি মিসাইল গিয়ে পড়ে, তাহলে আমেরিকার পূর্বাংশ এবং মধ্যাংশ এই মিসাইল কভার করবে। ইরানের হাতে নিউক্লিয়ার পাওয়ার আছে, অ্যাটম বোম আছে। যদি আমেরিকা অ্যাটম বোমের ভয় দেখায় অথবা একটা অ্যাটম বোমও চার্জ করে, কি হবে? ইরান তো প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ, বিশাল দেশ। না হয় একটা অংশ শেষ হবে। জাপানের কি হয়েছে? 45-এ যখন জাপানে দিল হিরোশিমা নাগাসাকি, জাপান তো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। হয়তো আমেরিকা ঘাঁটি টাটি বসিয়ে দমন করে রাখছে, তারা একটা প্রিন্সিপাল নিয়েছে, তারা কোনো সৈন্য পাঠাবে না বা সামরিক শক্তি সম্পন্ন হবে না, কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারে তো জাপান তো বিরাট পজিশনে আছে। এই বোমা খায়ও, 1945-এর বোমা খায়ও। তাহলে ইরানের কি হবে? তাহলে ইরান যখন বোমা ছাড়বে, আমেরিকান সিটিজেন্স আর লাইফ লাভিং সিটিজেন্স, জীবনকে তারা অত্যন্ত ভালোবাসে। এবং ইরানের উপরে যদি আমেরিকা এই অবিমৃষ্যকারীর পরিচয়তা দেয়, কোন অ্যাটম বোমা চার্জ করে, তাহলে আমেরিকাকে জীবনের জন্য চরম মূল্য দিতে হবে। ইরান একটু পিছপা হবে না, এক মুহূর্ত ভাববে না। ইরানের এই ব্যালিস্টিক মানে মিসাইলের মধ্যে, নিউক্লিয়ার মিসাইলের মাথার মধ্যে অ্যাটম বোম ফিট করবে এবং মুহূর্তের মধ্যে এটা চার্জ করা হবে
এবং ওয়াশিংটন ডিসিতেও যদি এটা গিয়ে পড়ে, আই ফরহাদ হোসেন মাস্ট নট বি সারপ্রাইজড এট অল। সুতরাং এই কনসিকুয়েন্স চিন্তা করেই আপনার আমেরিকাকে ইরানের উপরে পারমাণবিক হামলার বিষয়টি মাথায় রাখতে হবে। জি। আপনার কি আসলেই মনে হয় যে শেষ পর্যন্ত পরমাণু অস্ত্র আসলে মানে নিক্ষেপ করলেও করতে পারে? অবশ্যই তো ইরান কখনোই একবার ইয়ে করবে না। কিন্তু ইরানের উপর কি আসলেই পরমাণু অস্ত্র ২য় বিশ্বযুদ্ধের পর তো একটা ইয়ে হয়েছিল সমঝোতা যে আসলে আমরা কখনোই পরমাণু অস্ত্র ব্যবহার করব না। এরপর স্নায়ু যুদ্ধ, ইরাক যুদ্ধ, ইরান যুদ্ধ, সোভিয়েত রাশিয়া ভাগ হয়ে গেল। কখনোই কিন্তু কেউ পরমাণু অস্ত্র ব্যবহার করেনি। এখন এমতাবস্থায় এই পরমাণু অস্ত্র ব্যবহারটা কি আসলেই কি এই ইসরায়েল, আমেরিকা এরা আসলে করতে পারে বলে আপনি মনে করেন? সম্ভাবনা কতটুকু আছে? শোনেন, সমস্যাটা হলো এই জায়গায় যে পরমাণু অস্ত্র তো ধরেন এতদিন সুযোগ থাকলে করে ফেলতো। আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু সমস্যাটা হলো জাতিসংঘ নামক যে একটা প্রতিষ্ঠান আছে যেখানে আমরা চাঁদা টাদা দিয়ে রাখি খামোখা, এটা আগে ছিল এই 5টা শক্তির ক্লাব, এখন হচ্ছে আমেরিকান ক্লাব আর ইসরায়েলের ক্লাব। এখানে দেখেন এই যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনি গুয়েতেরেস, তিনি একটু রিজাইন করে না কেন? একটা স্টুপিড, হি ডাজ নট এনি ক্যাপাসিটি এক্স্যাক্টলি টু টেক এনি মেজার টু এক্স্যাক্টলি টু মেক দ্য মেজার অফ রিটার্নিং কি বলে ওই যে চিটং এ যে আছে শরণার্থী, রোহিঙ্গা রেফিউজি, টু টেক দেম ব্যাক টু দেয়ার মাদারল্যান্ড। পারছে? এখানে এসে সে ইফতারি করে গেল, তারপরে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরলো, ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে কত ছবি উঠালেন, বললেন ইউনূস আমি সাহেব বলল, পাঠানোর ব্যবস্থা করলো। ইউনূস সাহেব বলল পরবর্তী ঈদ দেশে গিয়ে করবেন। পরবর্তী গিয়ে উনি করবেন। তাইলে আমার কথা হলো 12 লাখ রোহিঙ্গাদের যিনি ফেরত নিতে পারলেন না, তার মতো লোক কি করবে আমেরিকাকে? সেই লোকটা রিজাইন করা উচিত অন প্রোটেস্ট অফ দ্য ইলিগাল অ্যান্ড ইলেজিটিমেট অ্যান্ড ক্রিমিনাল অ্যাটাক অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অন ইরান। তার পদত্যাগ করা উচিত ছিল যে জাতিসংঘে আমি আমেরিকা ইজ কন্ট্রোলিং মি ইন এ ভেরি টাইট ওয়ে, আমি কোনো কিছুই সিদ্ধান্ত নিতে পারছি না, কোনো কার্যক্রম করতে পারছি না। তাইলে এখন তো যেহেতু আমেরিকার টোটাল পকেটে এবং ইসরায়েলের টোটাল পকেটে জাতিসংঘ চলে গেছে, তাইলে যদি হামলা করতেও পারে, তবে হামলা করলে যে পরিণতি হবে তা তো আমি আপনাকে বললাম যে এই প্রথমবারের মতো আমেরিকার মাটি আক্রান্ত হবে, মিসাইল অ্যাটাকে আক্রান্ত হবে, নিউক্লিয়ার অ্যাটাকে আক্রান্ত হবে। তাহলে আপনার সেই শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখছেন আপনি এই 14-15 দিনে বা এর আগের ইতিহাস আপনি সবই জানেন, আপনার কাছে কি মনে হয় যে এই যুদ্ধটা শেষ হবে কিভাবে? স্থলবাহিনী পাঠাবে নাকি না পাঠিয়ে? একটা ইরান যে কন্ডিশন দিছে, ইরান কন্ডিশন গুলা আমেরিকা মানো, বলছে যে আমরা তো যুদ্ধ করি নাই, অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছ, আমাদের 4 বিলিয়ন খরচ হয়ে গেছে টাকা, 3 বিলিয়ন 2 বিলিয়ন ছিল, এখন আরো যোগ হয়েছে 2 বিলিয়ন, 4 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিবা। 1, 2 নম্বর যেটা আর ইসরায়েলি যে প্যালেস্টাইনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে প্যালেস্টাইনি রাষ্ট্র, স্বাধীন প্যালেস্টাইনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং ইসরায়েলের উপর থেকে কয়েকটা জিনিস, ইসরায়েলের উপর থেকে তোমার যে অন্ধ সমর্থন প্রত্যাহার করতে হবে। আর এটি হলো আরব দেশ থেকে, আরব ভূখণ্ডের থেকে যত সামরিক স্থাপনা তোমার আছে সব উইথড্র করে নিতে হবে এবং আরবের উপরে যে তোমরা তেলের জন্য অত্যাচার করছো সেইটা বন্ধ করতে হবে। আরেকটি জিনিস হলো এই তেল হলো কিন্তু একটা হেজিমোনিয়াল পাওয়ার, জানেন তো? ইট ইজ এ ডিফেন্স স্ট্র্যাটেজি। তেল কিন্তু একটা হেজিমনি, আমেরিকা এটা ক্যাপচার করেছে কেন? এই তেল বিক্রি করে, তেল বিক্রির টাকা দিয়ে আর্মস কিনে, অস্ত্রশস্ত্র কিনে, এটা দিয়ে ব্যবসা করে, অস্ত্রের ব্যবসা। তাহলে ওয়েল ইজ এ হেজিমনি। আর আরেকটা বলছে যে ইরান আরেকটা মন্তব্য করেছে যে পৃথিবীর যে কোনো দেশে কোনো মূল্যবান সম্পদের সন্ধান পেলেই আমেরিকা এই সম্পদকে ছলে বলে তাদের অধিকারে নিতে চায়। যদি ওই দেশের সরকার তা অপোজ করে, বিরোধিতা করে, তাহলে সরকারকে উল্টিয়ে দেয় বা সরকারে উঠিয়ে নিয়ে যায়। এ প্রমাণ তো পেলাম যে আপনার ভেনিজুয়েলার মাদারু এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসছে, গুন্ডামি করেছে। আমেরিকা গুন্ডামি করে, গুন্ডামি। যেই দেশে আপনার দেশে কোনো সম্পদ থাকলে এটা দিয়ে দিতে হবে যদি সন্ধান পায়, তাহলে আপনার দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার নো ম্যাটার এট অল আপনাকে উঠিয়ে নিয়ে যাবে। এইটা বলছে ইরান। এই প্র্যাকটিস আমেরিকার বন্ধ করতে হবে। প্রত্যেক জাতির তার নিজস্ব সম্পদ তার নিজের, এইগুলো মেনে নিবে। তারপরে একটা জিনিস হবে যে না মেনে নিলেও আমেরিকা আস্তে আস্তে, যেভাবে আমেরিকার ডিপ্রেশন হচ্ছে ইকোনমি, আস্তে আস্তে নিজেরাই যুদ্ধ বন্ধ করে দিবে, ইরানের বিজয় হবে। ইরান তখন আমেরিকাকে বলবে ইউ আর সিম্পলি পার্সোনা নন গ্রেটা ফ্রম আরব ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু এক্স্যাক্টলি রিমুভ all your military establishment from Arab world, from Middle East.
as soon as possible. You just get back and go to your country. স্থলবাহিনী পাঠাবে কিনা? স্থলবাহিনী পাঠিয়ে যদি পাঠায়, স্থলবাহিনী পাঠাইলে ঘোড়ার ডিমের কাঁচকলার কোনো লাভ হবে না। কেন হবে না? ইরান ভূখণ্ডে ঢুকতে পারবে না। আমি আপনাকে কেন? বলি, কেন ঢুকতে পারবে না? চারিদিকে পর্বত ইরানের, শুধু দক্ষিণ পূর্ব কোণার একটু জলপথ আছে। এইখান দিয়া যদি ঢুকাইতে চায়, যদি জাহাজ দিয়ে না শূন্য ইরানের ভিতরে ঢুকাইতে চায়, ওইখানে মিসাইল মারবে একেবারে একসাথে 100 ওই জাহাজের উপরে, শেষ জাহাজ। এক প্যারাট্রুপার দিয়ে যদি প্যারাট্রপিং করে নামে ইরানি সৈন্যরা, সেখানে লং রেঞ্জের মেশিন গান আছে। ইরানি মেয়েরা এই মেশিন গান চালানোর উস্তাদ। ওরাই আকাশের ভিতরে তাদেরকে একদম লীলা পালিশ করে দিবে। মানে যদি প্যারাট্রুপার দিয়ে আমেরিকানরা নামে আর কি, নামতে থাকলেই তো আমি বললাম না, জীবনের লীলা পালিশ করে দিবে। আপনি আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন? এটা ব্রাহ্মণবাড়িয়ার ল্যাঙ্গুয়েজ। মানে শেষ করে দিবে, জীবনের খতমে লীলা ইউনুস পালিশ করে দিবে। খতমে ইউনুস করাইতে হবে, খতমে ইউনুস। জি, আপনার কাছে তাহলে আমরা বুঝলাম আপনার কথা মতো যে ট্রাম্প নিজেকেই নিজে বিজয়ী ঘোষণা করে সেখান থেকে সরিয়ে নিয়ে আসার সম্ভাবনাই বেশি। বাট আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আমরা অন্তত এটুকু ধরে নিতে পারি যে আসলে আমেরিকার এখান থেকে আসলে মানে জয়ী হয়ে আসার কোনো সম্ভাবনা নাই। এদিকে গেলেও পরাজয়, ওদিকে গেলেও পরাজয়, যে কেউ সেভাবেই পরাজয়। তাহলে এই এই মানে এই যুদ্ধ বা যুদ্ধ পরবর্তী সময়ে এই সমস্ত বিশ্বে যে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা মার্কিন কর্তৃত্ববাদী একটা সিস্টেম গড়েছে সমস্ত বিশ্বে, টেকনোলজি বলেন, পেট্রো ডলার বলেন, তারপরে শক্তিশালী সামরিক বাহিনী, সব দিক দিয়ে এটার আসলে আস্তে আস্তে পতন হবে কিনা? অলরেডি আজকে ইরান বলতেছে যে হরমুজ প্রণালী দিয়ে সেই সব জাহাজ যেতে পারবে যেই সব জাহাজ তেলগুলো চীনের ইউয়ান মুদ্রায় কিনে। ইউয়ান মুদ্রা। আপনি খুব চমৎকার। আর ভীষণ ভাই, আপনি যে প্রশ্নগুলো করছেন আমি শেষ করি। ওয়ান্ডারফুল প্রশ্ন করেছেন। প্রথম হলো মুদ্রার পরিবর্তন হবে। পরিবর্তন হবে না, মাল্টিপল কারেন্সি ইউজ হবে। কারণ ডলারের যে সুপ্রিমেসি, যেটা ডলারের যে আধিপত্য, হেজিমনি, এটা নষ্ট হয়ে যাবে। এখানে কারেন্সি আসবে, রাশিয়ান রুবল আসবে, তারপরে চায়নার ইউয়ান আসবে, জাপানি মুদ্রা আসতে পারে। এই মুদ্রাগুলো তখন বিশ্ববাজারে চলমান হবে। এবং এখানে তো আরেকটা আছে, ইউরো মুদ্রা তো আছে অলরেডি, তাই না? তখন আমেরিকার ডলারের যে আধিপত্য ইন্টারন্যাশনাল মার্কেটে, এটা আপনার ক্ষতিগ্রস্ত হবে। ডলারের আর সুপ্রিমেসি থাকবে না। এলো এক, আপনি উত্তর পেয়ে গেছেন। ডলারের সুপ্রিমেসি ইজ গোয়িং টু বি ডিক্লাইন। এন্ড নাম্বার 2, অলরেডি একটা অ্যালায়েন্স হয়ে গেছে, সুপার পাওয়ার অ্যালায়েন্স। এবং এই অ্যালায়েন্স করেছে 3টা আণবিক শক্তি সম্পন্ন দেশ। রাশিয়া, আর চারটাই আণবিক শক্তি সম্পন্ন দেশ। রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এন্ড ইরান। আচ্ছা আচ্ছা। against আমেরিকা, against ইসরায়েল। এবং সবচেয়ে ক্ষতিটা কার হবে জানেন? আমেরিকা গুটিয়ে চলে যাবে। Israel will face the constant threat, particularly from Iran, because Iran by this time has got the nuclear power. যাই হোক, আমরাও সেটা আশা করি যে আসলে এই বিশ্বে একক কর্তৃত্ববাদী যাতে কেউ না থাকে। এমনকি আমি শুনেছি যে সৌদি আরবিয়াও কিন্তু মানে গোপনে গোপনে এই চীন এবং রাশিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করতেছে, যে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হলে যাতে তারাও কোনো সমস্যা না পড়ে। প্রত্যেকের চিন্তা আমরা দেখে আমাদের বাংলাদেশও কিন্তু, যদিও এখন তারা খুব আমেরিকান পন্থী, বাট তারাও কিন্তু চায় আসলে যে আসলে এই ধরনের একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র পৃথিবী থেকে সরে যাক, তাহলে সবারই সুবিধা হয়। অধ্যাপক ফরহাদ হোসেন, আমি শেষ করি 30 সেকেন্ড দিয়ে। আমেরিকা যা করছে তাতে এই যুদ্ধ শেষে ইরানকে যখন পরাজিত করতে পারবে না, তখন প্রায় কম বেশি সব রাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ারের দিকে যাবে। তাদের সভারেন্টি রক্ষা করার জন্য আমেরিকার তখন কিচ্ছু করার ক্ষমতা থাকবে না, কোনো মরদ থাকবে না কাউকে কিচ্ছু করার। এটা আপনি মনে রাখবেন। আরেকটা জিনিস হলো যে ইউনিপোলার সিস্টেম, এক কেন্দ্রিক পৃথিবী চালিয়েছে আমেরিকা, এটা থাকবে না, এটা মাল্টিপোলার সিস্টেমের দিকে যাবে। ধন্যবাদ। এবং আমার মনে হয় যে আপনি যেটা বললেন, যদি সবার আগে কেউ পারমাণবিক অস্ত্র অর্জন করে, সেটা হচ্ছে সৌদি আরবিয়া। তারা পাকিস্তানকে বলবে যে তোমরা তাড়াতাড়ি আমাদেরকে অন্তত কয়েক কেজি দাও, অ্যাটলিস্ট আমরাও অর্জন করে ফেলি। কারণ সবাই বুঝবে যে আসলে এক্স্যাক্টলি কারেক্ট, ইউ হ্যাভ গট দ্য রাইট পয়েন্ট। ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলতেছে যে ভেনেজুয়েলা, এরপর কলম্বিয়া, আচ্ছা এই এবার ইরান, এরপর কিউবা,
তাহলে তিনি যেভাবে কথা বলতেছেন এতে আসলে পৃথিবীর ওয়ার্ল্ড মানে বৈশ্বিক যে আইন কানুনটা বলে কিছু থাকবে না। তো এই কারণে সবাই বলবে যে আমরা নিউক্লিয়ার উইপন আসলে আনি, তাহলেই আমাদের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো। তবে he had been Donald Trump is voicing like Hitler, Adolf Hitler, and you just go to the history of the consequence of Adolf Hitler. হিটলার বলতো আমি এই দখল করব, ওই দখল করব, এই করব, সেই করব। হিটলারের পরিণতি কে না জানে। সুতরাং একবিংশ শতাব্দীতে এসে আপনি হিটলারের ভয়েসে কথা বলবে কোন রাষ্ট্রপ্রধান কোন দেশের শক্তিধর রাষ্ট্র, এটা যায় না বর্তমান বিশ্বের সেন্টিমেন্ট। এবং তার যে মাউথপিস আছে লিন্ডসে গ্রাহাম, সে বলতেছে ভেনিজুয়েলাও আমাদের হবে, ইরানও আমাদের হবে, তাহলে আমাদের টাকা আর টাকা, মানে কোনো রাগ ঢাক নাই, সরাসরি বলতেছে যে আমরা তেলের জন্য এটা করতেছি। এই রাষ্ট্রগুলা কি আপনার ওই যে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই কুশনু নাকি, ওর নাম কি, জেরার্ড কুশনার, জি জেরার্ড কুশনারের হাতের মোয়া নাকি, যে মেয়ের জামাই ডাক দিবে বাবা এদিকে আসো মোয়া গুলো আমি খাবো। এই রাষ্ট্রগুলো ছেলের হাতের মোয়া না মেয়ের জামাইয়ের হাতের মোয়া, কোনটা? He is a betrayer. Donald Trump is a betrayer. He does not make any commitment. He does not keep any commitment. Like Netanyahu also. Netanyahu does not maintain any commitment. Swindle হলো জোচ্চুর। Netanyahu is a complete swindle. আসলে তারপরে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আশা করি এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে এবং ইরানের মতো শান্তিতে থাকবে এবং সমস্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে তথা বাংলাদেশেও শান্তি ফিরে আসবে। আপনি অবশ্যই জানেন যে আমাদের তেল সংকট আছে, আমাদের অলরেডি এটার ইকোনমিক প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়তেছে। সুতরাং অবশ্যই আমরা চাই যে যুদ্ধ ইমিডিয়েটলি বন্ধ হোক। অধ্যাপক ফরহাদ হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে করার জন্য। আপনি ভালো থাকবেন। বিশ্ব শান্তি কামনা করে মিশন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। প্রাণ খুলে কথা বললাম আপনার এই চ্যানেলে, আপনাকে আমি মনে রাখবো অনেক দিন। ধন্যবাদ। আপনিও মাঝে মাঝে আমার চ্যানেলটা পদতুলি দিবেন, আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আমি ধন্য মনে করব নিজেকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালাম।